কোনো সেন্সিবল মানুষ এ কথাই বলবেন। দেখুন, আগে তো তিনি বিচারপতি ছিলেন, তার পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন। তার রাজনৈতিক যে বিশ্বাস আছে, তার আদর্শবোধ বিশ্বাস থেকে তিনি হতে পারেন, কিন্তু তিনি তো আদ্যন্ত একজন সেন্সিবল মানুষ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং তিনি তার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই রাজ্যের যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির উন্মোচনের জন্য নিশ্চিতভাবে তার যে রায় সেটা প্রভাব ফেলেছে সমাজে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আপনি বলতে পারেন যেমন আইনগত প্রক্রিয়াও বটে, সমাজেও বটে। ফলে আদ্যন্ত একজন সেন্সিবল মানুষ, যখন তিনি দেখেছেন নিশ্চিতভাবে তিনি কোনো প্রত্যাশা নিয়েই গেছিলেন যে যাতে এই দুর্নীতি এরাডিকেট হয়ে যায়, যাতে দুর্নীতি না থাকে। কিন্তু গিয়ে দেখুন, বিজেপির মতো একটি রাজনৈতিক দল, তারা দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করবে এটা আমি মনে করি না। কর্পোরেট জগতের সঙ্গে যে সম্পর্ক তাদের এবং ওভারঅল তাদের যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেখানে দাঁড়িয়ে যাতে কোনোভাবেই ধর্মনিরপেক্ষ শক্তির স্পেস না তৈরি হয়, সেই জন্য, কারণ বিজেপি খুব ভালো করে জানেন এই রাজ্যে তারা কোন জায়গায় আছেন এবং 26-এ কোন জায়গায় পৌঁছবেন। ফলে যাতে কোনোভাবেই ধর্মনিরপেক্ষ শক্তির যাতে স্পেস না তৈরি হয়, সেই জন্য তারা রাজনৈতিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট দিয়ে যান, ব্যাকওয়েতে ঘুরপথে সাপোর্ট দিয়ে যান। এবং এই যে ধরুন, এত প্রমাণ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে না ডাকা, এত প্রমাণ থাকা সত্ত্বেও তার দলের মানে যারা বিশেষ করে বরিষ্ঠ নেতৃত্ব তাদেরকে ছেড়ে রাখা, ফলে এই সমস্ত কিছু এটাই রিফ্লেক্ট করে যে পলিটিক্যালি বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরএসএসের একটা সফট কর্নার রয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আরএসএসের মাটি তৈরি করতে সাহায্য করেছে এবং সেই জন্য আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা মনে করে। বামফ্রন্ট আমলে আরএসএস বিজেপির কোথায় অস্তিত্ব ছিল? বিজেপি ছিল বড় বাজারের পার্টি, আরএসএসের অ্যাজ সাচ কোনো শাখা সংগঠন ছিল না। ওদের সেই এই একজন কাউন্সিলর হতো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, মীনা দেবী পুরোহিত। মানে আমার সেই সময়ের যা মনে পড়ছে তাদের মীনা দেবী পুরোহিত একটা কাউন্সিলর ছিলেন, আর অ্যাজ সাচ কিছু ছিল না। আর ওই তপন শিকদার জিততেন এখানে, আর জুলুবাবু জিততেন। জুলুবাবু তার নিজস্ব ব্যক্তিগত কারিশমার জন্য, তিনি কলকাতা হাইকোর্টের অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার, ফলে তার মানে তার ব্যক্তিগত কারিশমা ছিল। লালকৃষ্ণ আদবানির সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদি আমি ভুল না বলে থাকি। এবং তার ব্যক্তিগত কারিশমা, কারণ ওই কৃষ্ণনগর ওই অঞ্চলে তার ব্যক্তিগত, কারণ জুলুবাবু আমার নিজের জানা এবং মানে তাদের সঙ্গে অনেকের সঙ্গে ইন্টারাক্ট হয়েছে। জুলুবাবু এসছেন ইভেন মুসলিম মহল্লায় বা মুসলিম পাড়াতে, জুলুবাবু এসছেন, সকলে গিয়ে সেখানে হাজির হতো। জুলুবাবুকে তারা ব্যক্তিগতভাবে পছন্দ করতো, ভালোবাসত। ফলে সেই জন্য জুলুবাবু জিততেন। আর তপন শিকদার তিনিও খুব ভালো মানুষ ছিলেন। তিনি রাজনৈতিক দল আলাদা হতেই পারে, আদর্শগতভাবে তিনি অন্য দলের হতেই পারেন, কিন্তু তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ফলে তারও প্রতি ব্যক্তিগত সম্ভ্রম থেকে অনেকে ভোট দিতেন। ফলে এই ছিল বিজেপি। তার আগে তো বিজেপির অস্তিত্ব ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বিজেপিকে মাটি তৈরি করতে দিল, আরএসএসকে এখানে শাখা বাড়াতে দিল, সমস্ত কিছু করেছে। কারণ আরএসএস, দেখুন, আরএসএস বিশ্বাস করুন বা না করুন, এটা একটা থিঙ্কিং, এটা থট প্রসেস। এই থট প্রসেসকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। আপনি তৃণমূলের বলুন তো কাউন্টার ন্যারেটিভ কি? আরএসএস বিজেপির বিরুদ্ধে এই বিজেপি তৃণমূলের কাউন্টার ন্যারেটিভ কি? যে হিন্দুত্বের ন্যারেটিভ, তার তো একটা কাউন্টার ন্যারেটিভ থাকবে। কাউন্টার ন্যারেটিভ কি তৃণমূলের পক্ষ থেকে? দেখুন, একটা বাম সংস্কৃতি তৈরি হয়েছিল, শুধুমাত্র রাজনৈতিক সংস্কৃতি না, সমস্ত ক্ষেত্রে, কি শিক্ষাক্ষেত্র, কি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেস এসে সেই পরিবেশটা ধ্বংস করেছে। সব জায়গায় গুন্ডা ঢুকিয়েছে, সব জায়গায় দুর্নীতিগ্রস্তদের ঢুকিয়েছে।